চাকরির টোপ দিয়ে মানব পাচার। মিয়ানমারের অবৈধ স্ক্যাম সেন্টারে আটকে রেখে নির্যাতন। বন্দিদশা কাটিয়ে ৮ মাস পর দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি। স্বজনদের স্বস্তি। পদের নাম ও জ্যেষ্ঠতার শর্ত ভেঙে এনসিটিভির ৫ কর্মকর্তার পদোন্নতি। তদন্তে প্রমাণ মিললেও ১ বছরে নেওয়া হয়নি ব্যবস্থা। ষড়যন্ত্র দাবি অভিযুক্তদের। এবং সিরাজগঞ্জে ৪ লেন মহাসড়কের কাজ শেষ ৮০%। ঈদের আগেই খুলে দেওয়া হবে হাটিকুমরুল ২ সার্ভিস লেন। উত্তরাঞ্চলে স্বস্তির ঈদযাত্রার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। মোটা বেতনে চাকরির কথা বলে মানব পাচার। মিয়ানমারের বন্দি শিবিরে আটকে রেখে বাধ্য করা হতো সাইবার অপরাধে। অবশেষে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ৮ মাস পর দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি। তাদের ফিরে পেয়ে স্বজনদের চোখে মুখে স্বস্তি। বুধবার রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। মানব পাচারের ফাঁদে পড়ে মিয়ানমারের বন্দিদশা কাটিয়ে ৮ মাস পর দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষায় ছিলেন পরিবারের স্বজনরা। কেউ ঘুরতে গিয়েছিলেন, আবার কেউ আগে থেকেই কাজ করতেন থাইল্যান্ডে। গত বছর আগস্টে মোটা বেতনের চাকরির কথা বলে পাচারকারীরা ২১ বাংলাদেশিকে থাইল্যান্ড থেকে নিয়ে যায় মিয়ানমারে। সেখানে একটি অবৈধ স্ক্যাম সেন্টারে তাদের বিক্রি করে দেয়। জোরপূর্বক সাইবার অপরাধে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভোগীরা। এমনকি চালানো হয় পাশবিক নির্যাতনও। যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। উচ্চ স্যালারি ছিল, প্রলোভনে পড়ে যাই। রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকায় নেয়। ওখানে অস্ত্র সহ লোকজন ছিল। তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্র্যাপে পড়ে গেছি। তোমরা যেহেতু ৩ মাসের ভ্রমণে আসছো, চাইলে এই সময় কাজ করতে পারো, অথবা ভালো না লাগলে ঘুরে চলে যাবা। এইভাবে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তার বিরুদ্ধে ৮টা মামলা হয়েছে। সে এখন কুমিল্লা কারাগারে আছে। ঠিক আছে, রনি এবং রোমান, হ্যাঁ, দালাল। বন্দীদের মধ্যে একজন পালিয়ে দেশে ফিরলে বিষয়টি জানাজানি হয়। এরপর তাদের ফেরাতে শুরু হয় তোড়জোড়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্রাকের যৌথ প্রচেষ্টায় পাচারের শিকার ব্যক্তিদের ফেরত আনা হয়। এদের যে অভিভাবকরা আছে তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করে যে এরকম আটকা পড়া আছে, তাদের সহযোগিতার জন্য। আমরা তখন পরবর্তীতে ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত এই ব্যক্তিদেরকে ফিরে আনা হয়েছে। বন্দিদশা থেকে ফেরা বেশ কয়েকজন ভুক্তভোগীকে বিমানবন্দর এলাকায় ব্রাকের মাইগ্রেশন সেন্টারে রাখা হয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে পদোন্নতি নিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ৫ কর্মকর্তা। এমন প্রমাণ মিলেছে বোর্ডের তদন্তে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর বছর পেরোলেও স্থায়ী সমাধান দিতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন উপসচিব সিরাজুল ইসলাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিটিভি চেয়ারম্যানের। তবে অভিযুক্তরা বলছেন প্রেষণে আসা কর্মকর্তাদের ষড়যন্ত্রের শিকার তারা। সাইফুল রুদ্দর রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ৫ কর্মকর্তার অবৈধভাবে প্রথম শ্রেণীতে পদোন্নতি নেয়ার খবরে তদন্তে নামে এনসিটিভি। এই তথ্যের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান শুরু করে সময় সংবাদ। হাতে আসে তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে দেখা যায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে এনসিটিভির উন্নয়ন প্রকল্পে অস্থায়ী নিয়োগ পান আব্দুর রশিদ, রেজাউল ইসলাম, মাহমুদা খানম, এবিএম জসিমউদ্দিন ও আব্দুল ওয়াদুদ চৌধুরী। অভিযোগে বলা হয়, মূল পদের নাম পরিবর্তন ও জ্যেষ্ঠতার শর্ত ভঙ্গ করে পদোন্নতি নিয়েছেন রেজাউল ইসলাম ও সম্প্রতি অবসরে যাওয়া আব্দুর রশিদ। কম্পিউটার অপারেটর জসিমউদ্দিনের নিয়োগ অস্থায়ী হলেও প্রথম দিন থেকে স্থায়ী দেখিয়ে পদের নাম পরিবর্তনের সুপারিশ করেছিল তৎকালীন পদোন্নতি কমিটি। অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানান রেজাউল ইসলাম ও জসিমউদ্দিন। আমার কাজ বিক্রি করে স্টেশনের কাছে, স্টেশনওয়ালারা কিছুই জানে না। আমরা মনে করি ১০০% বৈধ। আমাদেরকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছু না। প্রতিপক্ষ হইল আমরা বোর্ড কর্মকর্তা, আর যারা আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছেন তারা প্রেষণ কর্মকর্তা। অন্যদিকে ২০১০ সালে চাকরি স্থায়ীকরণ ও জ্যেষ্ঠতার চিঠি পাওয়া সহকারী সম্পাদক মাহমুদা খানম ও অবসরে যাওয়া আব্দুল ওয়াদুদ চৌধুরীকে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা দেখানো হয় ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে। তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র উল্লেখ করে পদোন্নতি প্রক্রিয়াকে বৈধ দাবি করেছেন মাহমুদা খানম।
আমার তো নিজে নেওয়ার কোনো ক্ষমতা নাই। পোস্ট করে কি কোনো কেউ এই পৃথিবীতে প্রমোশন নিতে পারে? তাইলে তো সবাই নিয়ে যাইতো, তাই না? এনসিটিবির এই কর্মকর্তা জানান, তৎকালীন পদোন্নতি বোর্ডের সিদ্ধান্তের পাশাপাশি পুরো বিষয়টি যাচাই করছেন তারা। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে ভবিষ্যতে যাতে কোনো ধরনের যে কোনো ক্ষেত্রেই হোক আমাদের দৃষ্টিগোচর হলে বা আমাদের জানা মতে কোনো কাজ আমরা সেটা প্রশ্রয় দেই না এবং সেটা দিব না। আমার কোনো প্রস্তুতি হলো। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে সময়ক্ষেপণ হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখে যদি দেখা যায় যে আরো অধিকতর তদন্ত করার প্রয়োজন, তাহলে আমরা সেটাও করব। যদি রিভিউ করে দেখা যায় যে এটা আইন বহির্ভূতভাবে তারা কাজটা করেছেন, তাহলে তো দায়টা তাদের উপরেই যাবে। বিষয়টি তদন্ত শেষে 2020 সালে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। অভিযুক্তদের আগের পদে ফিরিয়ে নেওয়া, সুযোগ সুবিধা বাতিল করা, পরিবর্তিত পদটিকে ফিডার পদে যুক্ত করা সহ প্রতিবেদনে একাধিক সুপারিশ করা হয়েছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যমুনা সেতু সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশের 4 লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে 80%। খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টের আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। ঈদের আগে খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী 2টি সার্ভিস লেন। ফলে এবছর মহাসড়ক ব্যবহারকারীদের ঈদযাত্রা অনেকটা স্বস্তির হবে বলে বলছেন সংশ্লিষ্টরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর প্রতিবেদন। প্রতিবছর ঈদযাত্রায় উত্তরবঙ্গের বাসিন্দাদের দীর্ঘ সময় যানজটে আটকা পড়তে হয় সিরাজগঞ্জে। বিশেষ করে যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত যানজট তৈরি হয়। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। সাসেক 2 প্রকল্পের আওতায় যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে 80%। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদের আগে খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী 2টি সার্ভিস লেন। ফলে এবছর এই মহাসড়ক ব্যবহারকারীদের ঈদযাত্রা অনেকটা স্বস্তির হবে বলছেন সংশ্লিষ্টরা। এই 2টা লাইনও যদি খুলে দেয়, তাহলে আমরা আশা করছি এবার ঈদ যাত্রায় এই হাটিকুমরুল গোল চত্বরে আর কোনো যানজট হবে না। পশ্চিম ধরেন এই এলেঙ্গার থেকে পর্যন্ত 4 লাইন হয়ে গেছে, আশা করা যায় অনেক ভালো হবে। পুলিশ প্রশাসন আছে, ওরা যদি আমাদের একটু সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ঈদযাত্রা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রকল্প সংশ্লিষ্ট বলছেন, মহাসড়কের কয়েকটি স্থানে জরুরি মেরামত চলছে, আর ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ। ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক। আশা করা যায় এইবারের ঈদ উল ফিতরে জ্যাম লাগার সম্ভাবনা খুবই কম। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করব। দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে। তারা জনগণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অনলাইনে চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে ট্রেনের 29 মার্চের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আপনি জানেন, এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু ঈদের যাত্রা শুরু হয়নি। ঈদের যাত্রা শুরু হবে 24 মার্চ থেকে। আর এখন যেটি চলছে আসলে অগ্রিম অনলাইন টিকিট বিক্রি। যেহেতু রেল লাইনের যে টিকিট সেটি বিক্রি হচ্ছে শতভাগ অনলাইনে, যার কারণে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন যে টিকিট কাউন্টারগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা। বিগত বছরগুলোতে আসলে আমরা যখন দেখেছি যে এই সময়টাতে এই কমলাপুরের এই জায়গায় আসলে টিকিট কাউন্টারগুলোতে প্রচুর ভিড় থাকে, প্রচুর মানুষের সমাগম থাকে। কিন্তু এবার যেহেতু আসলে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আসলে দেখতেই পাচ্ছেন যে কাউন্টারগুলো ফাঁকা। কিন্তু এর মধ্যেও কিছু যাত্রী আছেন, তারা আসলে যে তখনকার ভোগান্তি পোহাতে চান না, কিংবা অনলাইনে যে টিকিট সবাই কিন্তু পাচ্ছেন না, যেহেতু নির্দিষ্ট সংখ্যক টিকিট ছাড়া আছে 35-35 হাজার, কিন্তু লাখ লাখ মানুষ যে ট্রেনে যেতে চান তারা কিন্তু সেই অনলাইনে টিকিট পাচ্ছেন না। এবং অধিকাংশ সাধারণ মানুষ যেটি বলছেন যে কম শিক্ষিত যারা আছেন কিংবা যারা ইন্টারনেট ইউজার না, তারা আসলে কিভাবে টিকিট কাটবেন বা অনলাইনের বিষয়গুলো যারা বুঝছেন না, তারা আসলে কাউন্টারের উপর নির্ভরশীল। তারাও বলছেন আসলে যে অনলাইন টিকিট তারা কিন্তু কাটতে পারছেন না। এবং
অনেকেই আমরা সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখেছি অনেকেই কিন্তু এখন থেকেই বাড়ি যাওয়া শুরু করেছেন। বিশেষ করে যাদের পরিবার আছে, পরিজন, তারা আগেই তাদের পরিবার পরিজনকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন যাতে ঈদের সময়কার যেই ভোগান্তি সেই ভোগান্তি পোহাতে হয়। এবং যেহেতু অধিকাংশ মানুষই টিকিট পাচ্ছে না, সেক্ষেত্রে আগে ভাগেই তারা তাদের পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন। এরকম আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছে তারা বারবার চেষ্টা করেও অনলাইনে টিকিট কাটতে পারেনি, যার কারণে তারা আসলে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন। এবং যেই চাকরিজীবীরা আছে তারা তাদের পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন এবং আবার তারা ঢাকায় ফিরছেন এবং তারা শেষের দিকে আসলে সুযোগ করে যাবেন। এই যে আজকে এবং অনলাইন টিকিট বিক্রি গত 14 মার্চ থেকে শুরু হয়েছে এবং যেই 14 মার্চ থেকে শুরু হয়েছে এবং আজকে 19 মার্চ, আজকে দেয়া হচ্ছে ট্রেনের 29 মার্চের অগ্রিম টিকিট এবং এটি চলবে কাল পর্যন্ত এবং কাল দেয়া হবে 30 মার্চের টিকিট। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রির এই ছিল আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর স্টেশন থেকে। খুলনার পিকচার প্যালেস মোড়ে লাগা আগুনে পুড়েছে প্রায় 44টি দোকান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে একটি অস্থায়ী মার্কেটের 44টি দোকান একেবারে সকালে আগুন লেগে পুরোপুরি ছাই হয়ে গিয়েছে। এখন একেবারে সেই ছাই জায়গাটি রয়েছে। এখানে আমরা যদি বলি ভোর 5:30টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা আসলে যেটি বলছেন, ভোর 5:30টার দিকে একটি দোকান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং ব্যবসায়ীরা কোনো কিছু বুঝে ওঠার আগে মাত্র 1 ঘন্টার মধ্যে মার্কেটটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এটি বলে রাখি একটি অস্থায়ী মার্কেটের উপরে আসলে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং সেই ট্রিপলে আগুন লাগার সঙ্গে সঙ্গে আসলে মার্কেটটি পুরো ছাই হয়ে যায়। এখানে 44টি ছোট বড় দোকান ছিল, যে দোকানগুলোর অধিকাংশই বিভিন্ন কসমেটিক্সের এবং মেয়েদের কাপড়, 3 পিস এ ধরনের দোকান ছিল বেশি। এবং এটি মূলত যারা আসলে বিভিন্ন স্থানে মেলা করে বেড়ান সে সমস্ত মেলার ব্যবসায়ীদের সমন্বয়ে এখানে এই মার্কেটটি আসলে গড়ে উঠেছিল প্রায় 2 বছর আগে। 2 বছর আগে তারা আসলে এখানে ব্যবসা করছিলেন এবং এখানে ব্যবসায়ীরা দাবি করছেন তাদের আনুমানিক 50 কোটি টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা বলছেন যে আসন্ন ঈদকে সামনে রেখে তারা প্রত্যেক ব্যবসায়ী আসলে বিভিন্ন ধরনের মালামাল এখানে বাড়তি উঠিয়েছিলেন এবং এখানে প্রত্যেক দোকানে কিন্তু অনেক নতুন নতুন কর্মচারীরাও কিন্তু আসলে এখানে এসেছিলেন। এবং যেটি দেখা যাচ্ছে যে এই পিকচার প্যালেসের মোড়ের যেখানে আসলে পিকচার প্যালেস সিনেমা হলটি ছিল, সেই সিনেমা হলটি ভাঙার পরে এখানে অস্থায়ী মার্কেটটি আসলে মূলত গড়ে ওঠে। ফায়ার সার্ভিসের আমরা যদি বলি 5:30টার পর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, আমরা যেটা খবর পেয়েছি, ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পর এটি আসলে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন আসলে এইটির কারণ এই যে আগুন লাগার কারণ সম্পর্কে আসলে কিছু তারা আসলে জানাতে পারেননি। তবে এখানে আমরা দেখছি যারা আসলে ব্যবসায়ী রয়েছেন তারা ভোরের পর থেকে এখানে এসে আসলে সর্বস্ব হাসি হারিয়ে তারা আসলে এক প্রকার ভেঙে পড়েছেন, তারা আসলে কান্নাকাটি করছেন এবং তারা আসলে বলছেন যে এই যে তাদের যে ক্ষয়ক্ষতিটি আসলে হয়ে গেল সেটি আসলে খুব সহজে আসলে তারা আসলে এর থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং তারা আসলে এখানকার যারা প্রশাসন রয়েছে তাদেরকে আসলে দাবি জানিয়েছেন যে তাদেরকে দ্রুত আসলে পুনর্বাসনের একটি উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে আসলে তারা আসলে পেরে উঠবেন না। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে পিকচার প্যালেস মোড়ে আগুন লেগেছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনার পিকচার প্যালেস মোড় থেকে। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ভাসমান গুদামের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত নদী কিংবা সাগরে যে ভাসমান জাহাজ, বিশেষ করে মাদার ভেসেল কিংবা লাইটারের যে জাহাজ, সেখানে খাদ্যপণ্যগুলো গুদামজাত করা হয়েছে কিনা সেই অভিযান কিন্তু শুরু হয়েছে আজকে। নৌবাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দর, এই 3 সংস্থা মিলে কিন্তু যৌথভাবে এই অভিযান পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে আছি কর্ণফুলী নদীতে। কর্ণফুলী নদীতে আপনারা জানেন যে বিভিন্ন দেশ থেকে যেসব খাদ্যপণ্য জাহাজে করে আমদানি
হয় সেগুলো মাদার ভেসেলের পর লাইটারের জাহাজে করে চট্টগ্রাম বন্দর হয়ে বিভিন্ন যে বাজারগুলো সেখানে যায় এবং দেশের বিভিন্ন স্থানে যায়। তো রমজান আর ঈদ উপলক্ষে দেখা গেছে যে কিছু অসাধু ব্যবসায়ী যে নদী এবং সাগরের জাহাজগুলোকে গুদামজাত করা শুরু করেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গত 2 বার অভিযান পরিচালনা করেছিল কোস্টগার্ড এবং নৌপরিবহন অধিদপ্তর চট্টগ্রাম বন্দর। তো সেই ধারাবাহিকতায় আজকে 3 সংস্থা মিলে চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী এবং কোস্টগার্ড মিলে এই অভিযানটা আজকে পরিচালনা করছে এবং মূলত জাহাজগুলোতে যে বিভিন্ন খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি হয় সেগুলো সাগর কিংবা নদীতে লাইটারের জাহাজে করে গুদামজাত করা হচ্ছে কিনা তা যাচাই বাছাই করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং আপনারা জানেন যে সম্প্রতি কিন্তু চট্টগ্রাম বন্দর একটা নির্দেশনা জারি করেছে যে আমদানি করা পণ্যের যে লাইটার জাহাজগুলো আছে তা যেন 72 ঘন্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করে। সেই জিনিসটাও তারা খতিয়ে দেখবেন যে যেসব পণ্য আমদানি করা হয়েছিল 72 ঘন্টা হয়েছে সেসব জাহাজ সাগর কিংবা নদীতে অবস্থান করছে কিনা এবং সেই অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবেন। এবং এই বিশেষ করে লাইটারের জাহাজগুলো মূলত থাকে চট্টগ্রামের যে কর্ণফুলী নদী সেগুলো, আর মাদার ভেসেলগুলো থাকে বহির্নোঙরের এবং এখানে কিন্তু নৌবাহিনীর 2টি জাহাজ সহ কোস্টগার্ডের জাহাজ যুক্ত হয়েছে এবং তারা বলছেন যে আজকে কিন্তু কর্ণফুলী নদীর বাইরেও যে বহির্নোঙর আছে বঙ্গোপসাগরে যেখানে মাদার ভেসেলগুলো থাকে সেখানেও কিন্তু অভিযান পরিচালনা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। শুষ্ক মৌসুমের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে বোরো ধানে সেচে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন 8 উপজেলার 1960টি গভীর নলকূপে এখন আর পানি উঠছে না। এতে সপ্তাহ 2 আগে বোরো ধানের চারা রোপণ করে জমিতে পর্যাপ্ত সেচের পানি দিতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এছাড়া সংকট দেখা দিয়েছে খাবার পানিরও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। চৈত্রের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে প্রখর খরতাপে মাঠ ফেটে চৌচির, পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে নিচে। একই অবস্থা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা সহ বিভাগের বিভিন্ন জেলার কৃষকের আবাদি জমির। বরেন্দ্রের 8টি উপজেলার 1960টি গভীর নলকূপে পানি উঠছে না, আর 1 বছরেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে 300 ডিপ টিউবওয়েল। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে ব্যবহৃত মিনি পাম্প দিয়ে কেউ কেউ জমিতে সেচের ব্যবস্থা করছেন, কিন্তু পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বড় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ডিপটা অকেজো হয়ে পড়ে থাকার জন্য লিগার নাই, তলে পানি পাচ্ছে না। মাঠ কাট তো সব পড়ে আছে, মাঠে একটা তো জমি আবাদ নাই, নামে গেছে পানি নিচে, এখন পানি আর পাওয়া যাচ্ছে না, সেচ দিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আর কি। আমাদের মৌসুমলা শেষ হয়ে গেল, এই যে এলাকা দেখেন কিভাবে মরুভূমি হয়ে পড়ে আছে। এই অবস্থায় বরেন্দ্র অঞ্চলে শত শত বিঘা আবাদি জমি পতিত পড়ে আছে। শুধু সেচ নয়, জেলাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকটও চরমে। বাসাবাড়িতে দৈনন্দিন কাজের জন্য দূর দূরান্ত থেকে কলস ভরে পানি নিয়ে আসছেন নারীরা। ওই জন্য আবার ধরেন কেজি এই পানির সমস্যা। মোটরটা জুড়লে পরে আমার 1 ঘন্টা করে পানি আসে, ওটাই আমরা দিন কিস্তি একবার করে রাখি। বরেন্দ্র যদি ডিপ টিউবওয়েলটা আমাদেরকে করে দিত তাহলে আমরা শেষ কিছু না কিছু করতে পারতাম। নষ্ট ডিপ টিউবওয়েলগুলো মেরামতের কোনো পরিকল্পনা নেই জানিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, বোরো ধানের সেচ অব্যাহত রাখতে কিছু কিছু এলাকায় মিনি পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্কিমে পানির সংকট রয়েছে, সেখানে আমরা ধানের বিকল্প ফসল চাষবাস করার জন্য আমরা কৃষকদের অলরেডি উদ্বুদ্ধ করেছি। সংশ্লিষ্টরা জানান, প্রায় 5 লাখ কৃষকের 3 লাখ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সিলেট থেকে এখন ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী শেফিল্ড তারকা যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। সেখানে সতীর্থ এবং বাফুফে কর্তাদের কাছ থেকে পেয়েছেন সংবর্ধনা। এর আগে বিমানবন্দরেও তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন ফেডারেশন কর্তারা। হামজা আজ যোগ দেবেন জাতীয় দলের প্রথম অনুশীলনে। লন্ডন থেকে সিলেট, হবিগঞ্জ, সেখান থেকে ঢাকায় ছিলেন নানা ব্যস্ততার মাঝে, তবুও ক্লান্তি যেন স্পর্শই করতে পারেনি হামজা দেওয়ান চৌধুরীকে। শেফিল্ড তারকার মুখ থেকে হাসি কমেনি একটুও।
এদিন হবিগঞ্জে নানা সামাজিক কর্মকাণ্ড শেষ করে ঢাকায় ফিরেছেন হামজা। বিমানবন্দরে এসেই পেয়েছেন জমকালো সংবর্ধনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করতে গণমাধ্যম কর্মীদেরও ছিল উপচে পড়া ভিড়। সেখানে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো খেলতে আসার অনুভূতি প্রকাশ করেছেন তিনি। কালকের পরিস্থিতি কেমন ছিল? ভালো লাগছে। বাংলাদেশে আসলে সবকিছু মিলে কেমন লাগলো আর কি? এই যে খুব ভালো লাগছে আমার সব ফ্যামিলি। ওকে, থ্যাংক ইউ। বিমানবন্দরের পালা শেষ করে হামজা যান জাতীয় দলের টিম হোটেলে। সেখানেও মিলেছে ফুলেল শুভেচ্ছা। সতীর্থরা অপেক্ষায় ছিলেন তাকে দেখার। হোটেলে গিয়েই সবার সঙ্গে দেখা করেছেন শেফিল্ড ফুটবলার। এর আগে সিলেট থেকে আসা বিমানেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা। প্রত্যেকের ছবির আবদার মিটিয়েছেন তিনি। বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে দুপুরে টিম হোটেলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং চাকরির টোপ দিয়ে মানব পাচার। মিয়ানমারে অবৈধ স্ক্যাম সেন্টারে আটকে রেখে নির্যাতন। বন্দিদশা কাটিয়ে 8 মাস পর দেশে ফিরলেন 18 বাংলাদেশি। স্বজনদের স্বস্তি। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।